সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। একবিংশ শতাব্দীতে যেসব নেতা জনগণের সরাসরি ভোটে এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছেন, তাদের মধ্যে তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোয়ান সম্ভবত অন্যতম। তিনি 2002 সাল থেকে তুরস্কে ক্ষমতায় রয়েছেন। দীর্ঘ 23 বছর ধরে তিনি তুরস্কের রাজনীতিতে এক ধরনের একক ও একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছেন। কিন্তু সম্প্রতি তার একটি বক্তব্যকে ঘিরে তুরস্কের জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, একটি গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তিনি কি আবারও প্রার্থী হবেন? তিনি কি 2028 সালের জাতীয় নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেক্ষেত্রে তার সামনে যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটাকে তিনি কিভাবে ওভারকাম করবেন? তার এখন বয়স হচ্ছে 71 বছর। 2028 সালে এসে তার বয়স হবে 74 বছর। ওই বয়সে এসেও তিনি কি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেক্ষেত্রে বিরোধীদের অবস্থান কি এবং তুরস্কের সাধারণ ভোটারেরা বা কি চিন্তা করছে? তিনি যদি প্রার্থী হন, তাহলে তিনি কি খুব সহজে জয়ী হবেন, নাকি বিরোধীরা একটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবে? চলুন এই প্রশ্নগুলোর খুব সহজে উত্তর খোঁজার চেষ্টা করি। আমি মূলত গতকালকে পিকেকে এর অস্ত্র সমর্পণের একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি দাবি করেছিলাম যে বর্তমান ক্ষমতাসীন জোট সরকার সম্ভবত কুর্দিদের যে দলটি রয়েছে এখানে ডিইএম, এই দলকে কিছু সুযোগ সুবিধা দিয়ে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে তারা সংবিধান সংশোধন অথবা অগ্রিম নির্বাচনের ব্যবস্থা করে এরদোয়ান যাতে আবারও প্রার্থী হতে পারেন সেই চেষ্টা করছে, এবং সেজন্য তারা পিকেকে কিছু বিষয়ে ছাড় দিতেও রাজি হয়েছে। গতকাল এরদোয়ান একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে পিকেকে যে অস্ত্র সমর্পণ করছে এটি হচ্ছে একটি ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক পদক্ষেপ। এটি তুরস্ক ও মধ্যপ্রাচ্যের জন্য সন্ত্রাস মুক্ত যে অঞ্চল প্রতিষ্ঠার আমরা স্বপ্ন দেখি, সেটি বাস্তবায়ন করা সহজ হবে। এর মাধ্যমে তুরস্কের সামনে শতাব্দী কালব্যাপী একটি অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, একটি সম্ভাবনার দ্বার খুলে গেছে। এবং তিনি বলেছেন যে এখন থেকে ক্ষমতাসীন জোটের অন্তর্ভুক্ত যে কয়টি দল রয়েছে তার সাথে কুর্দিদের যে দল ডিইএম, এই দলের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলব। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্তব্য করেছেন তা হলো, তিনি বলেছেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এবং আমাদের জনগণ যতদিন আমাদেরকে সমর্থন করবে, ততদিন আমরা এই দেশকে সেবা করে যাব। মূলত এরদোয়ানের এই বক্তব্যের পরেই তুরস্কের জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সবার একটি প্রশ্ন, এরদোয়ান কি 2028 সালের নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন? আবারও প্রার্থী হওয়ার জন্য তার সামনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তুরস্কের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি পরপর 2 বারের বেশি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না। সুতরাং 2023 সালে এরদোয়ান যখন প্রার্থী হন সর্বশেষ নির্বাচনে, তখন বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয় যে এরদোয়ানের প্রার্থিতা বৈধ নয়, কারণ তিনি এইবার নিয়ে 3য় বারের মতো প্রার্থী হচ্ছেন। তিনি এর আগে 2014 এবং 2018 সালে
প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন, সুতরাং 2023 সালে তিনি প্রার্থী হতে পারবেন না এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দাবি করা হয় যে 2 বারের বেশি নির্বাচিত হতে পারবেন না এই অধ্যাদেশ সংবিধানে 2017 সালে সংযোজন করা হয়। সুতরাং 2014 সালেরটা ধরা হবে না, গণ্য করা হবে না। 2017 সালে সংবিধান সংশোধন করার পরে 2018 এবং 2023 2 বার তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তৃতীয়বার রাষ্ট্রপতি প্রার্থী হতে গেলে তাকে আগাম নির্বাচনের ব্যবস্থা করতে হবে অথবা সংবিধান সংশোধন করতে হবে। এই দুটি করতে গেলে যে ধরনের ম্যান্ডেটের প্রয়োজন, সেই ম্যান্ডেট কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের নেই। আগাম নির্বাচনের জন্য সংসদের অন্তত 60% সদস্যের সমর্থন প্রয়োজন, অর্থাৎ তুরস্কের সংসদে 600 আসন রয়েছে। 360 জন সদস্যের সমর্থন প্রয়োজন আগাম নির্বাচনের জন্য, কিন্তু বর্তমান ক্ষমতাসীন জোটের মাত্র 330 জনের মতো সদস্য রয়েছে। অন্যদিকে সংবিধান সংশোধন করার জন্য 400 সদস্যের সমর্থন প্রয়োজন। কুর্দিদের যে দলের সাথে সমঝোতা হচ্ছে, এই দলের 57 জন সংসদ সদস্য রয়েছে। তাহলে ক্ষমতাসীন জোটের 330 এবং কুর্দিদের এই দলের 57, এই দুটি যোগ করলে কিন্তু আগাম নির্বাচনের জন্য যে ম্যান্ডেট, যে সমর্থনের প্রয়োজন, সেটি কিন্তু অর্জন হবে। এবং এরদোয়ান চেষ্টা করছেন বিরোধী ছোটোখাটো কিছু দল থেকে কয়েকজন সদস্যকে নিজ দলে ভিড়িয়ে সংবিধান সংশোধন করার চেষ্টা তিনি করছেন। এইটি করার জন্য তুরস্কের সরকারকে কুর্দিদের দলকে বেশ কিছু সুযোগ সুবিধা দিতে হচ্ছে। বিশেষ করে বিরোধীদের যে সমালোচনা, সেটি হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়, এই ধরনের কিছু বিষয় হয়তোবা ছাড় দিতে বাধ্য হয়েছে। পিকেকে এর যে বিভিন্ন শর্ত রয়েছে, সেগুলো মানতে বাধ্য হয়েছে। এরদোয়ান এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন বিরোধী যে জোট রয়েছে, এই জোটকে ভেঙে দুর্বল করতে চাচ্ছে, বিরোধী যে প্রধান বিরোধী দল রয়েছে সিএইচপি, এই দলকে আরও কোণঠাসা করতে চাচ্ছে এবং এর মাধ্যমে আবারও প্রার্থী হয়ে খুব সহজে জয়লাভের স্বপ্ন দেখছে। কুর্দিদের এই দলটি এতদিন ধরে বিরোধী জোটে ছিল। তারা মূলত এরদোয়ানের কঠোর সমালোচক ছিল এতদিন, এবং এরদোয়ানও এদেরকে সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, নিজেরা সন্ত্রাসী, এভাবে এদের সমালোচনা করে আসছিল। কিন্তু হঠাৎ করেই সমীকরণ পাল্টে গিয়েছে। এরদোয়ান কুর্দিদের এই দলের সাথে সমঝোতা করতে সচেষ্ট হয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দলকে কোণঠাসা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। প্রধান বিরোধী দলের ইস্তানবুলের যে মেয়র, তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তার বিচার কাজ চলছে। বিরোধী দলের বিভিন্ন ছোটোখাটো শহরের যে মেয়র, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। এখন যদি এরদোয়ান আগাম নির্বাচন অথবা সংবিধান সংশোধন করে 2028 সালে প্রার্থী হন, তাহলে তিনি কি খুব সহজে জয়লাভ করবেন? সেক্ষেত্রে বিরোধীদের অবস্থান কি থাকবে? বিরোধীরা কি খুব কঠিন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবে? তুরস্কে ভোটারদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে যারা খুবই কট্টর ন্যাশনালিস্ট। এই কট্টর ন্যাশনালিস্ট ভোটাররা যে দিকে সাপোর্ট করে, সেই পক্ষই মূলত নির্বাচনে জয়লাভ করে। এই কট্টর জাতীয়তাবাদীদের একটি বড় অংশ এতদিন এরদোয়ানকে সাপোর্ট করে আসছিল।
এবং তারা পিকেকে এবং কুর্দিদের এই দলকে মোটেও পছন্দ করে না। সুতরাং এরদোয়ান যে কুর্দিদের এই দলের সাথে সমঝোতা করতেছে, যদি নির্বাচন পর্যন্ত এই সমঝোতা টিকে থাকে তাহলে কিন্তু জাতীয়তাবাদী ভোটারদের একটি বড় অংশ এরদোয়ানকে ভোট নাও দিতে পারে। অন্যদিকে কুর্দিদের যে দল ডিইএম, এই দলের 10% ভোট রয়েছে, কিন্তু এই দলের অনেকেই এরদোয়ানকে পছন্দ করে না, ইসলাম পন্থাকে পছন্দ করে না। তারা হয়তো বা দলের সিদ্ধান্তের বাইরে যে এরদোয়ানকে ভোট নাও দিতে পারে, তারা বিরোধী কোনো প্রার্থীকে ভোট দিতে পারে। অন্য যে কারণটি হলো, অন্য যে ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনের জন্য, তা হলো তুরস্কে বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দা চলছে, মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে এবং এই মুদ্রাস্ফীতির কারণে জনগণের নাভিশ্বাস উঠছে। জনগণ অনেকটাই ক্ষিপ্ত হয়ে উঠছে এই সরকারের বিরুদ্ধে। ক্ষমতাসীন একে পার্টি এক সময়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও বিগত কয়েক বছর ধরে তাদের জনসমর্থন কিন্তু ক্রমান্বয়ে কমছে। যদিও সর্বশেষ জাতীয় নির্বাচনে খুব কম ব্যবধানে জয়লাভ করে, তারপরেও এর পরে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনগুলোতে কিন্তু অনেক বড় শহর তাদের হাতছাড়া হয়ে যায়। একদিকে কুর্দিদের সাথে সমঝোতা করার কারণে জাতীয়তাবাদী ভোটের একটা বড় অংশ হারাতে পারে, অর্থনৈতিক মন্দার কারণে, মুদ্রাস্ফীতির কারণে জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে, এবং এরদোয়ান যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে, জনগণের মধ্যে যে এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা, একই মুখ দেখতে দেখতে তারা যে অতিষ্ঠ হয়ে গেছে, এই সব মিলিয়ে যদি এরদোয়ানের বিপরীতে একটি জনজোয়ার, জনসমর্থন তৈরি হয়, তাহলে কিন্তু এরদোয়ানের পক্ষে আবারও প্রার্থী হয়ে খুব সহজে জয়লাভ করা সম্ভব নাও হতে পারে। অন্যদিকে কুর্দিদের যে দলটির সাথে সমঝোতা হচ্ছে, এই সমঝোতা যদি যে কোনো কারণে ভেঙে যায়, সরকার যদি তাদের শর্তগুলো পূরণ না করতে পারে জনগণের চাপে, তাহলে কিন্তু এরদোয়ানের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ উপস্থিত হবে। আগাম নির্বাচনও দিতে পারবে না, সংবিধান সংশোধনও করতে পারবে না। সেক্ষেত্রে অটোমেটিক্যালি তিনি কিন্তু আবারও প্রার্থী হতে পারবেন না। সব মিলিয়ে আগামী নির্বাচন তুরস্কের জন্য, এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য একটি কঠিন সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।